তারপর যেরকম আসছে আমি বলছি, হ্যাঁ, একটা কোশ্চেন এসছে এরকম, সলিউশন অফ আ মনোবেসিক অ্যাসিড হ্যাজ পিএইচ 5। দেখো মনোবেসিক অ্যাসিড মানে কি, যেটা একটা বেসের সাথে রিঅ্যাক্ট করতে পারে। তার মানে এই ধরনের অ্যাসিডে একটা করে এইচ থাকবে, মানে HCl হতে পারে, HNO3 হতে পারে, হ্যাঁ, H2S উপর কিন্তু হবে না। যার কোশ্চেন নিশ্চয় সে বুঝতে পারছে, আমি এখানে বুঝতে পারছি না কার কোশ্চেন, কারণ আমি অন্য একটা জায়গায় সব ফাইল ট্রান্সফার করে নিয়েছি। কার কোশ্চেন আমি জানি না, এটা আমি করাচ্ছি। দেখো H2S উপর হবে না, কারণ এটা মনোবেসিক না, এটা মনোবেসিক অ্যাসিড আছে যার পিএইচ বলে দিয়েছে 5। আমি জানি না কোন অ্যাসিড, পিএইচ 5 বলে দিয়েছে, খুব ভালো। এখন 1 ml of this acid is diluted to 1 liter। দেখো 1 ml of this acid is diluted to 1 liter, বিশাল বড় ব্যাপার। তাহলে এটাকে আমি কিভাবে বুঝবো? এখন এই কনসেন্ট্রেশন কি হয়েছে, পিএইচ যখন 5 ছিল, ভালো করে দেখো, 1 ml এই যে অ্যাসিডটা নিয়েছি সেটাকে ডাইলিউট করা হয়েছে 1 লিটারের মধ্যে। এখন বলছে নতুন সলিউশনের পিএইচ কত হবে, এই হচ্ছে আমার কাছে কোশ্চেন। তোমাদের মধ্যে কেউ হিন্ট দিতে পারো যে এটা কিভাবে করব? কেউ হিন্ট দাও, কিভাবে করবো এটা বলো। বলো কিভাবে করবো, হিন্ট দাও। আই থিঙ্ক তোমরা পারবে না, পারলে এত করে বলতে পারো। দেখো পিএইচ যখন 5 বলেছে, সলিউশনের পিএইচ যখন 5 বলেছে, এটা বেসিক চ্যাপ্টারের কোশ্চেন হতে পারে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার হতে পারে, হ্যাঁ, সলিউশন চ্যাপ্টার হতে পারে, যে কোনো জায়গা থেকে এই কোশ্চেন আসতেই পারে। পিএইচ যখন 5 বলেছে, আমরা জানি মাইনাস লগ H3O প্লাস বা H প্লাস, এটাকে বলা হয় পিএইচ। তাহলে মাইনাস লগ H3O প্লাস এর যে ভ্যালু সেটা হচ্ছে 5। তাহলে লগ H3O প্লাস এর যে ভ্যালু সেটা হচ্ছে -5। লগের বেসে কত থাকে? লগের বেসে থাকে 10। লগের বেসে থাকে 10। তাহলে H3O প্লাস ইজ ইকুয়াল টু দাঁড়াবে 10 টু দি পাওয়ার -5। তাহলে এটা আগে সলিউশনের পিএইচ যখন আমি জল দিই। এখন 1 ml কে 1 লিটারে দেওয়া হয়েছে, মানে কততে দেওয়া হয়েছে, 1000 ml এর ভেতর দেওয়া হয়েছে। তাহলে বলো তো কত টাইম ডাইলিউশন হলো, কেউ বলতে পারবে? কত টাইমস ডাইলিউশন হলো এটা বলো? 1000 টাইমস। তাহলে এখন কনসেন্ট্রেশন কিন্তু এর 1000 হয়ে গেছে, 1000 টাইমস ডাইলিউট হয়ে গেছে, মানে আরো ডাইলিউট। তাহলে নিউ সলিউশনের পিএইচ কত? নিউ সলিউশনের পিএইচ হচ্ছে 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 1000, 10 টু দি পাওয়ার -8। ক্লিয়ার? ক্লিয়ার তো? পিএইচ না, H3O প্লাস, সরি, নিউ সলিউশন যেটা হলো তার H3O প্লাস এর কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? রেসপন্স করবে প্লিজ, এটা যদি বুঝতে পারো রেসপন্স করো। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে কেন এটা ক্লিয়ার, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আগের সলিউশনে পিএইচ পাচ্ছিল, কনসেন্ট্রেশন অফ H প্লাস ছিল 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার। কনসেন্ট্রেশন কিসে আসে? মোল পার লিটারে আসে। এখন এই সলিউশনটাকে 100 টাইম 1000 টাইম ডাইলিউট করেছো, কারণ 1 ml মানে 1 ml কে তুমি 1 লিটারে করেছো, তার মানে তো 1000 টাইম ডাইলিউট করেছো। তাহলে কনসেন্ট্রেশন 1000 টাইম ডিভাইডেড হয়ে যাবে, এটুকু বুঝতে, এবার বুঝতে পারছো নাকি? আর অন্যরকম ভাবে বলবো। ঠিক আছে? আর যারা এটা বুঝবে না তাদের জন্য আলাদা রুলস আছে, দেখো এরকম ভাবে করতে পারে তারা। V1S1 = V2S2। আগের কনসেন্ট্রেশন কত ছিল? 10 টু দি পাওয়ার -5। আগের ভলিউম কত ছিল? 1 ml। এখন নতুন ভলিউম কত হলো? 1000 ml। তার স্ট্রেংথ বার করো, তাহলে তার স্ট্রেংথ কি করে বেরিয়ে আসছে? 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার -8। এরকম ভাবে হয়। যারা ওইভাবে বুঝবে না তারা এইভাবে করবে, এইভাবে করতে টাইম লাগবে। আর কিছু যারা একটু ব্রেন শার্প যাতে থাকবে তারা চ্যাট করে এটা করে নিতে পারে ফট করে। 10 টু দি পাওয়ার -5 থেকে -8, 1000 টাইম যাবে। ঠিক আছে, ব্যাপার এক। তাহলে এটা হলো মোল পার লিটার। তাহলে পিএইচ কত হবে? পিএইচ বলো, পিএইচ কত হবে? মাইনাস লগ অফ H3O প্লাস, বলো পিএইচ কত? 8। আচ্ছা, H মানে কি 7 এর উপরে না 7 এর নিচে? 7 এর উপরে না নিচে গেল 8 মানে? ওপরে। উপরে হলে বেসিক না অ্যাসিডিক?
তুমি কি নিয়ে কাজ করছো? অ্যাসিড নিয়ে কাজ করছো। তোমার অ্যান্সার বলছে বেসিক। কোনোদিন হতে পারে অ্যাসিডে জল ঢাললে সেটা বেস হয়ে যায়? হয় তো ম্যাজিক, এ তো ম্যাজিক হয়ে গেল। তো ম্যাজিক হয়ে গেল, অ্যাসিডে জল ঢাললাম অ্যান্সার বলছে বেস হয়ে যাবে। এরকম কোনোদিন সম্ভব না। তাহলে আমার কোথাও ভুল হচ্ছে, আমার কোথাও তাহলে ভুল হচ্ছে। হ্যাঁ, আমার অ্যান্সার 7-এর নিচেই থাকবে যেহেতু অ্যাসিড। তাহলে কিভাবে 7-এর নিচে থাকবে দেখা যাক। তোমরা একটা জিনিস হয়তো ভুলে গেছো, যখন জল নিউট্রাল অবস্থায় থাকে না, সেখান থেকেও কিছু H+ আয়ন বেরিয়ে আসে। নিউট্রাল অবস্থায় যখন থাকে ওয়াটার, সেখান থেকেও কিছু ডিসোসিয়েশন হয়, খুব সামান্য হয়, সেখান থেকেও বেরিয়ে আসে কিছু জল। জানো কতটা বেরিয়ে আসে? কতটা H3+ বেরিয়ে আসে সেই সলিউশন থেকে কারো জানা আছে? নেই নিশ্চয়, আমি বলছি 10⁻⁻7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে নর্মাল জল থেকে 10⁻⁻7 মোলস পার লিটার বেরিয়ে আসছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তুমি যে অ্যাসিডটা দিয়েছো মোনোবেসিক অ্যাসিড, সেখান থেকে কতটা বেরিয়ে আসছে? 10⁻⁸। কোনটা বড়, জল নর্মাল ওয়াটার থেকে যেটা বেরিয়ে আসছে সেটা বড়, নাকি আমার এই অ্যাসিড থেকে যেটা আসছে সেটা বড়? কার কনসেন্ট্রেশন বেশি? হ্যাঁ কোনটা বলো আরেকবার। হ্যাঁ প্লিজ আরেকবার। মানে আপনি বলছেন না যে 10⁻7 আর 10⁻⁸ এটার মধ্যে যে কোনটা বড় সেটা কি সাপেক্ষে? মানে কোনটার ভ্যালু বেশি, কোনটার ম্যাগনিটিউড বেশি, কোনটার কনসেন্ট্রেশন বেশি, কোন H3+ এর কনসেন্ট্রেশন বেশি? এটা 10⁻⁷ মোল পার লিটার যেটা ওয়াটার থেকে আসছে, আর যেটা আমার সলিউশন যেটা আমাকে দেওয়া হলো মোনোবেসিক অ্যাসিড, সেটা থেকে সেটাকে ডাইলিউট করার পর যেটা আসছে, দুটোই তো কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? হ্যাঁ -7 বড়। তাহলে -7 এর রেসপেক্টে, মানে এই -8 তো এটা আমাকে গিভেন আছে, তার রেসপেক্টে এই 10⁻⁷ এটা কি নেগলেক্ট করা যাবে? ওয়াটার থেকে যে H3+ আসছে তাকে কি নেগলেক্ট করা যাবে? বলো। আমি সমস্ত কিছু মুছে দিচ্ছি। এবার পরিষ্কার ভাবে দেখো, এটা কিছুর জন্য হয়তো প্রবলেম হচ্ছে। দেখো দুটো জিনিস রয়েছে আমাদের কাছে। একটা রয়েছে আমার মোনোবেসিক অ্যাসিড, সেখান থেকে ডাইলিউশন করার পর তার H3+ এর কনসেন্ট্রেশন আসছে 10⁻⁸। আর ওয়াটার থেকে যেটা আসছে H2 লিখে দিই, নর্মাল ওয়াটার থেকে যেটা আছে W লিখে দাও, নর্মাল ওয়াটার। এটা W মানে ওয়াটার থেকে আসছে, A মানে অ্যাসিড থেকে আসছে। নর্মাল ওয়াটার থেকে আসছে 10⁻⁷। তাহলে ওয়াটার থেকে যেটুকু সামান্য আসছে সেটাকে কি নেগলেক্ট করা যাবে? যাবে তো না, এটা তো অনেক বড়। বোঝা গেল? তাই জন্য আমার এখন টোটাল H3+ নিতে হবে। টোটাল H3+ কত? 10⁻⁷ প্লাস 10⁻⁸। তাহলে 10⁻⁷টাকে যদি আমি কমন নিই 1 প্লাস 0.1, তাহলে কত আসছে? 1.1 ইন্টু 10⁻⁷। এটা হচ্ছে টোটাল H3+। তাহলে এর pH কত আসবে? pH হচ্ছে মাইনাস লগ অফ H3+ মাইনাস লগ 1.1 ইন্টু 10⁻⁷। এটা ব্যালেন্সিং, এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসছে মাইনাস লগ 1.1 মাইনাস লগ 10⁻⁷। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে -7টা যদি বাইরে বেরিয়ে আসে এখান থেকে, তাহলে এটার জন্য আসছে 7 লগ 10 প্লাস 7 লগ 10 মাইনাস আর -7 মিলে মাইনাস লগ 1.0 1.1। লগ 1 এর ভ্যালু 0, লগ 1.1 এর ভ্যালু একের থেকে একটু বেশি। কতটা বেশি দেখো, লগ 1 এর ভ্যালু 0, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, আর লগ 1.1 কত? ইন বিটুইন দেওয়ার কাছেই হবে। তোর কাছেই যদি হয় কত নিতে পারি আমরা? 0.3 এর থেকে অনেক কম হবে। কত কম হবে? 0.03 ইঞ্চি। 1 ইউনিট বাড়ার জন্য যদি 3 হয়, ওটার জন্য 0.03 বা 0.4 এরকম নেওয়া হবে। তাহলে এটার জন্য আসছে কত? 7 মাইনাস 0.03, তাহলে আসছে কত? 6.97। তাহলে 7-এর নিচে দাঁড়ালো তো। তাহলে 7-এর নিচে যেহেতু দাঁড়াচ্ছে, তাহলে আমি বলতে পারি হ্যাঁ এটা একটা অ্যাসিড ছিল, বেস হয়নি কিন্তু 7-এর নিচে, সামান্য একটু 7-এর থেকে কম হবে।
এই ধরনের নিউমেরিক্যাল যখন আসবে তোমার নিউমেরিক্যাল সলভ করার দরকার নেই, একদমই সলভ করার দরকার নেই। 10⁻⁻7 এর উপরে যদি কখনো অ্যাসিডের কনসেন্ট্রেশন আসে, মানে 10⁻⁻7 এর উপর ভুল বললাম, ম্যাগনিটিউডের উপর। 10⁻⁸ দেখে মনে হচ্ছে ম্যাগনিটিউডে বেশি, কিন্তু আসলে কনসেন্ট্রেশন কম। 10⁻⁷ এর নিচে যদি কারোর থাকে তাহলে তাদের অ্যান্সার এরকম 6.9 দিয়ে আসবে, 6.9 এর কাছে, ঠিক আছে, 7 থেকে একটু কম হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা ফিক্স রেখে দাও, এরকম ধরনের একটা কোশ্চেন আসলে আমি উইদিন সেকেন্ড 2-1 সেকেন্ডের মধ্যে এমসিকিউ দাগিয়ে চলে আসবো। 10⁻⁻7 এর নিচে হতে হবে কনসেন্ট্রেশন, ওপরে নয়। এবার এটাই আমি একটা অন্য নিউমেরিক্যালসের সাথে তুলনা করছি, দেখো বুঝে যাবে। ধরো আমাকে যে অ্যাসিডটা দিল, এটা pH 5 দিল না, pH 5 দিয়েছিল তো, আমি ওটা জল মেশালাম, pH 5 নিলাম, তাহলে নরমালি H2+ এর কনসেন্ট্রেশন কত? নরমালি H2+ এর কনসেন্ট্রেশন 10⁻⁻5 মোল পার লিটার। জল মেশাইনি, 1000 ml জল মেশাইনি, তাই তো? আর ওয়াটার থেকে কতটা আসে? ওয়াটার ভাঙলে কতটা H2+ আসে বলো? একটু আগে বলে দিলাম, ওয়াটার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাঙে তাহলে কতটা H2+ আসে? 10⁻⁻8। এবার বলো 10⁻⁵ এর রেসপেক্টে 10⁻⁸ কে ইজিলি নেগলেক্ট করা যায় কি যায় না? হ্যাঁ, শুনতে পেলাম না। 7 10⁵ এর রেসপেক্টে 10⁻⁷ কে কি নেগলেক্ট করা যায় কি যায় না? হ্যাঁ, যেতে পারে। তাই জন্য আমরা কখনো এগুলোকে ধরি না। প্রত্যেকটা কেসেই কিন্তু হয়, যখন ধরো আমাদের বলে দিল H2+ এর কনসেন্ট্রেশন বলে দিল 10⁻², তাহলে তার রেসপেক্টে ওয়াটার থেকে যেটা আসছে 10⁻⁷, এটাকে কি ধরবো? আমি কোনোদিন ধরবো না, বাদ দিয়ে দেবো। তাই আমরা অনেক কিছু কম জানি। কিরকম? ধরো বলে দিল 0.1 নর্মাল HCl এর pH কত, তোমরা কি লিখবে? তোমরা লিখবে pH = -log of H+ এর কনসেন্ট্রেশন। H+ এর কনসেন্ট্রেশন কিভাবে বার করব? HCl ভাঙলে কি হয়? H+ আর Cl মাইনাস হয়, তাহলে যেটা HCl এর কনসেন্ট্রেশন সেটাই H+ এর কনসেন্ট্রেশন। HCl এর কনসেন্ট্রেশন কত? 0.1, তাহলে H+ এর কনসেন্ট্রেশন কত? 0.1, তাহলে এখানে আমি কি বসাবো? -log 0.1 বসিয়ে দেবো, তার মানে -log 10⁻⁻1 বসাবো, pH আসবে 1। বোঝা গেল? আমরা এরকম ভাবে নিউমেরিক্যালস করে অভ্যস্ত। আমরা এখানে অনেক কিছু বাদ দিই। কি বাদ দিই? ওয়াটার থেকে যেটুকু H2+ আসে, ওয়াটার থেকে এইটুকু H2+ কিন্তু সবসময় আসছে, 10⁻⁷ সবসময় আসছে। এটা আমাদের কেন চোখে পড়ছে না? কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেটার কনসেন্ট্রেশন এর থেকে অনেক বেশি, তাই আমরা এটাকে ইজিলি নেগলেক্ট করে দিই। কথা বুঝতে পারছো তো? কিন্তু এরকম ধরনের নিউমেরিক্যাল কিন্তু জয়েন্টে দিয়ে দেবে, যে আমরা কতটা ডিপলি জানি ব্যাপারগুলো। জয়েন্টে কি দিয়ে দিল? 10⁻⁸ দিয়ে দিল। তখনও যদি কেউ ভুল করে এটাকে নেগলেক্ট করে দেয়, তাহলে তার অ্যান্সার ভুল আসবে। সে একটু আগে তুমি কি বলছিলে? অ্যান্সার বেস আসছে বলছিলে, 10⁻⁸ করে ডাইরেক্ট বলছিলে বেস আসছে, তখন ভুল হবে। তাই জন্য মাথায় রেখো, ওয়াটার যে ডিসোসিয়েট করে এই ব্যাপারটা যেন মাথা থেকে আউট না হয়। এটা যেন তোমাদের মাথায় থাকে যে ওয়াটারও ডিসোসিয়েট করে 25-এ, খুব সামান্য করে, বাট তারও একটা ভ্যালু আছে। এটাকে কনসিডার করতেই হবে, এটাকে নেগলেক্ট করা যাবে না। ফর দোজ কেসেস ওয়্যার দ্য কনসেন্ট্রেশন ইজ মাচ লোয়ার, the acidic concentration is much lower, and it is lower than 10⁻⁻, at least it is lower than 10⁻⁷ mole per liter. Clear ব্যাপারটা? তাহলে এই প্রবলেমটা থেকে বেরোনো যাক। আমি জানি না তোমাদের মধ্যে কার প্রবলেম ছিল। সাগ্নিকের প্রবলেম ছিল এটা? স্যার আমার। ময়ূরী মা? হ্যাঁ। এবার ক্লিয়ার তো? যদি ক্লিয়ার না হয় আমি আরো বলবো। ক্লিয়ার তো? আর এটা নিয়ে অসুবিধা হবে না? এই একটা কোশ্চেন কিন্তু আসবে। হ্যাঁ, এই একটা কোশ্চেন কিন্তু আসবে। এই তোমার ইকুইলিব্রিয়াম থেকে এরকম একটা কোশ্চেন আসবে, খুব ভালো। এগুলো জয়েন্টে খুব আসে, নিতে তো খুব আসে। ঠিক আছে, পরে একটা কোশ্চেন আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন উইল গিভ বেসিক সলিউশন অন হাইড্রোলিসিস। 4টে অপশন দেখো, 4টে অপশনে বলছে একে হাইড্রোলিসিস করব আমরা। NH4Cl একে হাইড্রোলিসিস করব, KCl কে হাইড্রোলিসিস করব, K2CO3 কে হাইড্রোলিসিস করব, এবং NH4CO3 কেও হাইড্রোলিসিস করব। এদেরকে হাইড্রোলিসিস করার পর কোন সলিউশনটা দেখবো বেসিক হয়ে গেছে, মানে pH 7 থেকে বেশি হয়ে গেছে। তাহলে ফার্স্ট এর হাইড্রোলিসিস করি, সবকটাকে হাইড্রোলিসিস করি।
ওয়াটার 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 ওয়াটার। তাহলে কি জেনারেট করছে দেখো, NH4Cl থেকে যদি ওয়াটার দাও তাহলে জেনারেট করছে কি NH4OH প্লাস HCl, KOH প্লাস HCl, KOH দুটো কে আছে না তাই 2 দিলাম, আর H2CO3, তাহলে ওয়াটারও দুটো লাগবে। NH4OH দুটো আছে আর সাথে H2CO3। কোশ্চেনটা কি বলেছে, which of the following salt will give basic solution on hydrolysis? দেখা যাক এই যে HCl যেটা তোমরা লিখলে এটা স্ট্রং না উইক অ্যাসিড? স্ট্রং হলে 100% ডিসোসিয়েট করবে, মানে এখান থেকে 100টা H+ পাবো আমি ধরে নিচ্ছি এই সলিউশন থেকে। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো উইক, তাহলে কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না, 5 to 10% ডিসোসিয়েট হয়। তাহলে এখান থেকে যে OH- পাবো সেটা পাবো তাহলে 10টা OH- পাবো। ভালো করে দেখো তাহলে সলিউশনে কোনটা বেশি আছে, H+ বেশি আছে না OH বেশি আছে? H প্লাস বেশি। H+ বেশি, তাহলে সলিউশন বিকামস অ্যাসিডিক। ঠিক আছে, এইভাবে করতে হয়। HCl কি अगेन स्ट्रॉन्ग, KOH কি স্ট্রং না উইক? স্ট্রং। তাহলে দুটোই স্ট্রং, এও 100% দিল, এও 100% দিল, আলটিমেটলি নিউট্রালাইজ হয়ে গিয়ে কি দিল, নিউট্রাল। হ্যাঁ ওকে, নেক্সট বলো, KOH স্ট্রং না উইক? স্ট্রং। তাহলে 100% ওএইচ দিচ্ছে, 100টা ওএইচ দিচ্ছে, আর এটা দিচ্ছে কত, 10টা, কারণ H2CO3 উইক, কার্বনিক অ্যাসিড H2CO3, বুঝতে পারছো? বেসিক হয়ে গেল, খেলা শেষ, আর দরকারই নেই আমার, ইট বিকামস বেসিক। পরেরটা করার দরকার নেই, আমাদের অ্যানসার পেয়ে গেছি, তবুও এটা দুটোই উইক, দুটো উইক মানে এগেইন নিউট্রাল, ক্লিয়ার তো? খুব ইজিলি হয়ে যায় এই জিনিসগুলো, ঠিক আছে? আই থিঙ্ক এটা মইরিমার কোশ্চেন। হ্যাঁ, ক্লিয়ার হলে বলবে, নাহলে আমি আরেকবার বলবো। এটা ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার? আমি একটা করতে দিই, যেহেতু এটা তোমরা শিখলে, এটা রেসপেক্টে আমি একটা করতে দিই। ধরো তোমার কাছে আছে CH3COONA সোডিয়াম অ্যাসিটেট, বলো এর অ্যাকোয়াস সলিউশনটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে? অ্যাসিডিক হবে, কিন্তু উইক অ্যাসিড। এই এর হাইড্রোলিসিস করলে অ্যাসিডিক হবে না বেসিক হবে? প্রভাত বলছে অ্যাসিডিক হবে, বাকিরা? স্যার বেসিক। সাগ্নিক ঠিক বলছে। কেন? ওয়াটার দাও, ওয়াটার দিলে কি হয়, CH3COOH প্লাস NaOH। তাহলে NaOH থেকে আমার কাছে কি আসছে, স্ট্রং তো, জানো তো? অ্যালকালি মেটাল দিয়ে যা হবে সব স্ট্রং হবে, অ্যালকালি মেটাল দিয়ে কোনো উইকের প্রশ্নই নেই। তাহলে স্ট্রং মানে 100% OH দেবে, এটা 100টা OH দিল ধরো, তার রেসপেক্টে 10টা H+ দেবে, তাহলে সলিউশন বিকাম বেসিক। তোমরা জানো অ্যাপ্লিকেশন কি আছে? এটা এমসিকিউ তে কোশ্চেন আসে, কিন্তু এটা অর্গানিকের কোশ্চেন আসে এখান থেকে। দেখো তোমাদের মনে করিয়ে দিই, জানি না তোমাদের কতটা মনে আছে। ধরো একটা কিটোন ড্রপ হচ্ছে, হ্যাঁ, কিটোনের সাথে হাইড্রক্সিল বা হাইড্রোজেন কিছু আমরা এটা ইউজ করছি, হাইড্রক্সিল অ্যামিন মেইনলি যেটা থাকে, এটার সাথে আমি বলে দিচ্ছি, হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড থাকে, হ্যাঁ, NH2OH.HCl এই জিনিসটা থাকে। এই জিনিসটা দিয়ে আমি এর কনডেনসেশন রিঅ্যাকশনটা করি, এখান থেকে অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অক্সিজেন জেনারেট করে, CH3 ডবল বন্ডটা থেকে যায়, N থেকে যায়, N এর সাথে OH থেকে যায়, N এর সাথে একটা লোন পেয়ার থেকে যায়। মনে পড়ছে এই জিনিসটা? তোমরা পড়েছো হয়তো, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। এটা অক্সিম, এটা কি থেকে তৈরি হলো, অ্যাসিটোন থেকে তৈরি হলো, অ্যাসিটোন থেকে যেটা তৈরি হলো তাকে বলবে অ্যাসিটোক্সিম, অ্যাসিটোন থেকে তৈরি হয়েছে, তাই এর নাম অ্যাসিটোক্সিম। কিন্তু এই যে হাইড্রক্সিল অ্যামিন, এই কিন্তু নরমালি থাকে না, ক্রিস্টাল হয়ে থাকে। আমরা যেরকম জানি ক্রিস্টাল ওয়াটার দিয়ে তৈরি হয়, ক্রিস্টাল অ্যাসিড দিয়েও তৈরি হয়, এটা হচ্ছে অ্যাসিড অফ ক্রিস্টালাইজেশন। এই অ্যাসিডটা কিন্তু হাইড্রক্সিল অ্যামিনের সাথে থাকবেই, যেদিন তুমি হাইড্রক্সিল অ্যামিনকে পারচেস করছো না মার্কেট থেকে, তো ওর সাথে .HCl ক্রিস্টাল হয়ে থাকবেই।
তাহলে যতবার আমাদের রিয়াকশন হবে ততবার কিন্তু HClটা আছে। HClটা এসে কি করবে বলো তো, কি বলতে পারবে? HClটা এসে কি করবে? এখানে মেইন কি কাজ করতে পারে HCl? মানে রিয়াকশনে কি ক্ষতি করবে না রিয়াকশনটাকে আরো ফাস্ট করবে HCl? ফাস্ট করতে পারে না। দেখো এই যে হাইড্রক্সিল আয়ন বসে রয়েছে না NH2H, ও যখন ক্রিস্টাল হয়ে আছে কিন্তু HClটা NH2H এর থেকে দূরে আছে। ক্রিস্টাল তো ক্রিস্টালে এক জায়গায় এটা থাকবে, এটা থাকবে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের মতো HCl অফ ক্রিস্টালাইজেশন। কিন্তু যখন এটাকে তুমি সলিউশনে দিলে এই NH2H এর মাথায় যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা গিয়ে ওই HCl এর H কে ধরে নেবে। ধরে নিলে নিউট্রাল হয়ে গেল। এটা নিউট্রাল হয়ে গেলে কিন্তু এ আর কার্বনের ডেল্টা নেগেটিভে ধাক্কা মারতে পারবে না, সরি ডেল্টা পজিটিভে ধাক্কা মারতে পারবে না। ন্যাচারালি রিঅ্যাকশনটা কিভাবে হয়, যেহেতু তোমরা জয়েন্ট করছো পুরো ডিপলি দেখো, CH3 C ডাবল বন্ড ও CH3, তো এখান থেকে এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। আমার কাছে আছে হাইড্রক্সিল অ্যামিন, নাইট্রোজেনের কাছে আছে লোন পেয়ার, সেই গিয়ে কোথায় ধাক্কা মারবে? এখানে গিয়ে কার্বনে ধাক্কা মারবে। কার্বনে ধাক্কা মারার সাথে সাথে C ডাবল বন্ডটা খুলে যাবে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে তো নাইট্রোজেনের মাথায় থাকতে হবে, সেই যদি HCl কে দেখে HCl কে ধাক্কা মেরে দেয় তাহলে তো নিউট্রাল হয়ে যাবে। তাহলে কি আমি রিঅ্যাকশনটা করতে পারবো? পারবো না। তাই জন্য এক্সামে এই কোশ্চেনটা আসবে। এমনি আমরা ন্যাচারালি প্র্যাকটিক্যালে কি করি, এই কাজটা যেন ভালো হয় তার জন্য আমরা এই জিনিসটা ইউজ করি, এইটা সোডিয়াম অ্যাসিড ইউজ করি। এক্সামে কোশ্চেন আসে যখন হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড দিয়ে আমি কনডেনসেশন করছি, অক্সিন তৈরি করছি, অক্সিন ভালো করে শুনে নাও, অক্সিন জেনারেট করছি, তখন কেন আমরা সোডিয়াম অ্যাসিটেট দিচ্ছি তোমরা কেউ বলতে পারবে? HCl এর জন্য। হ্যাঁ, কি কেন দিচ্ছি একটু ভালো করে বলো। HCl এর জন্য বললে তো হবে না, কেমিস্ট্রিটা বলতে হবে। মানে HClটা এর সাথে যুক্ত হবে না, কথাটা হচ্ছে বিক্রিয়াটা ফাস্ট হবে। মানে কথাটা ভালো করে বলতে হতো। ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে জানো, কাককে স্ক্যাভেঞ্জার বলা হয়। ওরা নোংরা টোংরা সব সরিয়ে দেয়। কাক যদি থাকে ও কি করবে, নোংরা যা আছে আবর্জনা সরিয়ে দেয়, স্ক্যাভেঞ্জার। সেরকমই এটাকে বলা হয় স্ক্যাভেঞ্জার। কি স্ক্যাভেঞ্জার? অ্যাসিড স্ক্যাভেঞ্জার। এই অ্যাসিডটাকে ও খেয়ে নেবে। কেন কেন খেতে পারবে? কারণ আমরা এক্ষুনি শিখে নিলাম যে সোডিয়াম অ্যাসিটেটের যে ওয়াটার সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, দ্যাট ইজ বেসিক ইন নেচার। তাহলে বেস সবসময় অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, ওকে সল্ট করে। তাহলে অ্যাসিডটাকে আমার ইকুয়েশন থেকে ওয়াইপ আউট করে দিল। ইকুয়েশনের অ্যাসিড নেই, ইকুয়েশন থেকে সরিয়ে দিল অ্যাসিডটাকে। তাহলে কি পড়ে থাকছে? নর্মাল NH2H পড়ে থাকছে, যে কি ইজিলি কনডেনসেশন রিঅ্যাকশনটা করে আমাকে রেজাল্ট দেবে, অক্সিজেন দেবে। এটাই আমার সমস্যা করছিল, এটাকে সরাতে হবে। ক্লিয়ার? তাই জন্য আমি সোডিয়াম অ্যাসিড ইউজ করবো। ক্লিয়ার ব্যাপারটা? এরকম যদি রিজন দিয়ে কোশ্চেন থাকে তোমাদের অ্যান্সারটা তুমি চুজ করে নিতে পারো। বোঝা গেছে? কোশ্চেনটা কি একবার? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে এরা স্ক্যাভেঞ্জার, এরা অ্যাসিড স্ক্যাভেঞ্জার, এরা অ্যাসিডকে সরিয়ে না দেয়। স্যার, অ্যানসারটা না, কোশ্চেনটা মানে কিভাবে আসে? CH3 COOH যে কোশ্চেনটা। ও, এটা কোশ্চেনটা এরকম আসে, যখন আমরা হাইড্রক্সিল অ্যামিন দিয়ে কনডেনসেশন করে অক্সিন বানাচ্ছি, সেই প্রসেসে কেন আমরা সোডিয়াম অ্যাসিডের ইউজ করি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সোডিয়াম অ্যাসিডের ইউজ করলে, যেহেতু ওটা বেসিক ইন নেচার, কেন বেসিক ইন নেচার বুঝতেই পারলে, এটা পুরোটা দেখে নিলে বুঝলে। এই জন্য এ গিয়ে কি করছে, আমার এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করছে। ঠিক আছে? আর কারো কোনো এটা নিয়ে ডাউট আছে? না স্যার। ওকে ওকে, মুছে দিলাম। আরেকটা কোশ্চেন এসছে, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন। চারটে সল্ট আছে, Fe, OH তার হোল 3, Ag2CrO4, CaCCOOH, Ca3PO4 হোল 2, এই চারটে। যদি আমরা এদেরকে ওয়াটারে ফেলি, বলছে ওয়াটারে ফেলার সাথে সাথে এরা তো ডিসোসিয়েট করবে, এরা স্পিয়ারিংলি সলিউবল সল্ট।
এটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, মানে স্বল্প দ্রাব্য লবণ। স্পেয়ারিংলি সলিউবল সল্ট মানে স্বল্প দ্রাব্য লবণ, অল্প অল্প করে দ্রবীভূত হয় এটা, ঠিক আছে? একটু 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 করে ভেঙে ভেঙে আসে, স্পেয়ারিংলি সলিউবল সল্ট, ঠিক আছে? তো এটা কিভাবে ভেঙে আসবে সেটা আমাদের দেখাতে হবে। দেখে বলতে লাগবে যে কেএসপি এর সাথে এস এর কি রিলেশন আছে। কেএসপি মানে সলিউবিলিটি প্রোডাক্ট, এর সাথে রিলেশন উইথ এস মানে সলিউবিলিটির সাথে সলিউবিলিটি প্রোডাক্টের কি রিলেশন আছে। দেখি ফার্স্টে একটা আমি করে এফি ওইচ এর বলতে কিভাবে ভাঙবে, এফি 3+ আর তিনটে ওইচ মাইনাস, এটা ভাবে ভাঙবে। তাহলে সেই অনুযায়ী এটা যদি এস হয় এটা কি হবে 3s। আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ফর্মুলা ইউজ করি কেএসপি, সেটা কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। এটা তো সলিড, প্রোডাক্ট কে আছে আয়রন 3+ OH মাইনাস তার হোল কিউব ডিভাইডেড বাই Fe OH তার হোল থ্রাইস, ঠিক আছে? তো Fe OH এর বলতে যেহেতু সলিড, পরের লাইনে এটাকে আমরা লিখি, হ্যাঁ হ্যাঁ ইকুইলিব্রিয়ামের কোশ্চেনটা। এই জিনিসটা লেখার দরকার নেই কারণ এটা সলিড, এটা লিখবো না, এটা সলিড, এটা লিখবো না, ঠিক আছে? তাহলে আমাদের কাছে কি থাকছে, এইটা থাকছে যেটার কনসেন্ট্রেশন S, এটা থাকছে 3s, 3s দিয়ে হোল কিউব। তাহলে অ্যানসার কত আসছে S 27 নাকি, এটা 27 S⁴। এরকম ভাবে করে আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিংক দিয়েছে, ম্যাচিং করাতে লাগবে যে কোনটার কেএসপি এর সাথে এস এর কি রিলেশন আছে। তোমরা একটু করো দেখি, এই দুটো, এই তিনটে করো, পরে বলো দেখি কোনটার সাথে কি হচ্ছে। একটু করো, 2 মিনিট টাইম নিয়ে করো। এই ফার্স্টটা করে দিলাম তো, আমি আমার থার্ডেরটা করছি, তোমরা সেকেন্ডেরটা করতে থাকো, আমি বলছি। CH3COOH এটাকে যদি ভাঙি, CH3COO মাইনাস থাকবে আর Ag প্লাস থাকবে, এটা এস হবে, এটা এস হবে। তাহলে যে নরমাল কেএসপি দাঁড়াবে, সেই কেএসপিটা কি, সেই কেএসপিটা হচ্ছে এই দুটোর কনসেন্ট্রেশন তার প্রোডাক্ট। এটা যদি এস হয় এটাও এস হবে, তাহলে কেএসপি এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে S², ঠিক আছে? আর এটাই চলে আসি আমরা ক্যালসিয়াম ফসফেট, আমি করে দিই। সেকেন্ড এটা তোমরা করবে, এটা হবে 3Ca2+, 2PO4 3-। তাহলে এটা যদি তিনটে তৈরি হয়, এটা যদি 3s হয়, এটা কত হবে 2s। তাহলে কেএসপি ভ্যালু কত আসছে, এটা আর এটা, এই প্রথমটা যেটা আছে সেটা কটা করে আছে, তিনটে। ক্যালসিয়াম আছে তিনটে করে, যেটা কোএফিশিয়েন্ট থাকে সেটা পাওয়ারে চলে যায়, আর যেটা পরেরটা যেটা দুটো করে আছে এটাও পাওয়ারে চলে যায়। তাহলে এটা কি 3s তার হোল কিউব 2s তার হোল স্কয়ার। এটা অ্যানসার কত আসছে 108s⁵। এটা খুব মনে রাখা যায়, একটু মনে রেখে দেবে, হ্যাঁ 27s⁴, 108s⁴, এগুলো পুরো ফিক্স থাকে, s², একটু আগে যেটা দেখলে। আর লাস্টের সেকেন্ডেরটা তোমাদের কাছে জিজ্ঞেস করে নেবো, এটা অ্যানসার কত এসছে সেকেন্ডের কেএসপি এর সাথে এস এর 4s3 এক্স্যাক্টলি, কেএসপি = 4s। এগুলো মুখস্থ রেখে দেবে একদম, মানে পরীক্ষার সময় টাইম নেওয়া যাবে না, এগুলো করতে করতে যারা প্র্যাকটিস করে না তাদের করতে করতে মুখস্থ হয়ে যায়। কটা করে সলভ ভাঙছে, দুটো করে যদি, সেই বলে দিই দেখো, দুটো করে যদি সলভ হয় ওভারঅল সব মিলিয়ে দুটো যদি হয় তাহলে নরমালি s² হবে অ্যানসার কেএসপি। তিনটে যদি সলভ হয় তাহলে 4s³ হবে, চারটে যদি সলভ হয় তাহলে 27s⁴ হবে, পাঁচটা যদি সলভ হয় তাহলে 108s⁵ হবে। এই চারটে ছাড়া আর কোনোটাই আসবে না, এটা মুখস্থ রেখে দিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক।
স্যার ফোর্থেরটা 108 S5 এসেছিল। হ্যাঁ আমার তো তাই এলো, এবং এটা মুখস্থ হয়ে রয়েছে, এটা ঠিকই আছে, এটা ভুল হবে না। নেক্সট বলছে which of the following will produce a buffer solution when mixed in equal volume। আচ্ছা বাফার সলিউশন বুঝলাম হবে। হচ্ছে, পরপর কোশ্চেন আসছে, আমি তাই করে যাচ্ছি, শেষ হয়ে গেলে আবার আমরা চলে আসবো। ওকে জানি না কটা আছে, চারটে তো হলো, আর দু চারটে হতে থাকবে বাফার সলিউশন। তো দেখো এগুলো সব অ্যাপে চলে যাবে, তো এই ক্লাসগুলো আবার অ্যাপে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ধরো আমি টানা করে গেলাম, তো এই পার্টটাকে নিয়ে আমি ওই অ্যাপে ফেলে দেবো, যেই মান্থে ইকুইলিব্রিয়াম আছে ওখানে ফেলে দেবো, ওটা আবার পার্মানেন্টলি তোমরা পরে দেখেও নিতে পারো। না না ওই আমি দিয়েছি সব স্টেট অফ ম্যাটার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা ম্যাটারটাই তো চলছে এই মান্থে, ওটাই করাবো, দু চারটে ছেড়ে দিচ্ছি। বাফার সলিউশন কাদের হয়, বাফার সলিউশন কিভাবে বানাতে হয়? দুটো হয় ফার্স্টে, শোনো, একটা অ্যাসিড বাফার, একটা বেসিক বাফার। কি করে বুঝবো এটা বাফার? অ্যাসিড বাফার যদি হয় তাহলে অবশ্যই উইক অ্যাসিড থাকবে, বেসিক বাফার হলে অবশ্যই উইক বেস থাকবে, তার সাথে কিছু থাকবে। অ্যাসিড বাফারে কি থাকবে? সল্ট থাকবে। অ্যাসিড বাফারে উইক অ্যাসিডের সাথে একটা সল্ট থাকবে। সল্টের সাথে কিন্তু সল্টটা কিসের সল্ট? সল্টটা হচ্ছে উইক অ্যাসিড দিয়ে তৈরি এবং স্ট্রং বেস দিয়ে তৈরি সল্ট। মাথায় ঢুকিয়ে নাও, অ্যাসিড বাফারে উইক অ্যাসিড থাকবে, একটা সল্ট থাকবে, দুটো ইকুয়াল ভলিউমে ইকুয়াল কনসেন্ট্রেশনে থাকবে, ইকুয়াল মোলার কনসেন্ট্রেশনে থাকবে, ইকুয়াল মোলার কনসেন্ট্রেশনে থাকবে অ্যাসিডটা এবং সল্টটা। সল্টটা কি দিয়ে তৈরি হতে হবে? উইক অ্যাসিড স্ট্রং বেস। সিমিলারলি এটাও তাই, সল্ট থাকবে উইক বেসের সাথে, সল্টটা কি দিয়ে তৈরি হতে হবে? উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড। আমি থিওরি বলে দিলাম, এবার তোমাদেরকে সলভ করতে দিচ্ছি। অপশন এ কি বলছে? 0.1 মোলার কনসেন্ট্রেশন, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তার সাথে 0.1 মোলার HCl আছে। বি 0.05 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তার সাথে 0.1 মোলার HCl আছে। ওকে, সি অপশন কি দিচ্ছে? আগে বলে নি অপশন। 0.1 মোলার NH4OH আছে, 0.05 মোলার HCl আছে, 0.1 মোলার CH3COOH আছে, 0.1 মোলার NaOH আছে। এই চারটে অপশন আছে আমাদের কাছে, এই চারটে অপশন আছে। কোনটাতে বাফার প্রডিউসড হবে? এবার বলো কি কি বলছো? না স্যার ওই এটাতে আর করছিল তো তাই দেখতে পাচ্ছি না। ও সরি ঠিক আছে, এবার দেখো কোনটা মনে হচ্ছে তোমাদের বাফার হবে। দুটো ইকুইমোলার কনসেন্ট্রেশন, বারবার বলে দিচ্ছি কিন্তু ইকুইমোলার কনসেন্ট্রেশন, তাহলেই বাবা হয়, নইলে আমি কিন্তু প্রথমটা বাফার বেসিক বাফার হয়নি। আর কেউ কিছু বলবে? প্রথমটা বাফার বেসিক বলেছে, ওর কি ঠিক বললো কি ভুল বললো? বলো কোনটা বাফার? সে অ্যাসিডিক বাফার হোক বেসিক বাফার হোক যায় আসে না, বাফার হতে হবে। না স্যার লাস্টেরটা মনে হয় না, বলো সাগ্নিক, ময়ূরিমা, অঙ্কন, যারা যারা আছো বলো, চেষ্টা করো, ট্রাই তো করো, না হলে তো আমি আছি। স্যার সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা তাই তো? আচ্ছা আমি একটু বলে দিই, ভুলটা কোথায় করছো দেখো। সেকেন্ডেরটা অ্যাসিডটা রয়েছে বেশি, ঠিক আছে, স্ট্রং, আর বেসটা রয়েছে কম। তাহলে এই যে বেস এই অ্যাসিডের সাথে তো রিঅ্যাক্ট করে যাবে, করে সল্ট তৈরি করবে। তো তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি কতটা পাবে?
আমি বলে দিচ্ছি এখান থেকে যদি প্রত্যেকটা করো তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি কত পাবে? 0.05 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড পাবে। কারণ এখান থেকে 1 এর থেকে 0.5 কিন্তু এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে বাকি যে 1 থাকবে, বাকি যে 0.5 থাকবে সেটা HCl থাকবে। 0.5 মোলার HCl থাকবে। ভালো করে এখানে লিখে দিচ্ছি 0.05 মোলার HCl থাকবে। এটা দেখো বুঝতে পারলাম কিনা? এটাই হবে তো? ভাগ করে নিচ্ছি আমি সল্ট, এটাকে ভাগ করছি, হাফ করে নিচ্ছি, এর অর্ধেক যেটা আছে সেই অর্ধেকটা এর সাথে সল্ট তৈরি করবে তো? সল্টটা লিখলাম, আর বাকি অর্ধেকটা পড়ে থাকবে গোটা। ঠিক আছে, এটুকু একমত সবাই? হ্যাঁ স্যার। এইবার দেখো সল্ট যেটা হলো সেটা তো ভালো, কিন্তু অ্যাসিড যেটা হলো এটা কি স্ট্রং না উইক? স্ট্রং। তাহলে কি বাফার বলা যাবে? হ্যাঁ, তাহলে তো বাফার বলা যাবে কি? স্ট্রং অ্যাসিড হলে তো হবে না, উইক অ্যাসিড হলে। হ্যাঁ, অ্যাসিড হোক আর বেস হোক উইক হতে হবে, এই দেখো লেখা আছে উইক বেস উইক অ্যাসিড। আর সল্টটা যেটা আছে ভালো করে দেখো, সরি এখানে ভুল জায়গায় দাগ দিলাম, সরি। উইক বেস উইক অ্যাসিড, আর সল্টটা কিন্তু কমন, সল্টটা কমন। সল্টের দিকে তাকাবোই না, সল্ট তৈরি হয়ে যাওয়ার পর আমি তাকাবো অ্যাসিড আর বেসের দিকে, সেটা যেন উইক হয়। লজিক বোঝা গেছে? আরেকটা করতে দিচ্ছি তোমাদের, এটা তো হয়ে গেল, তোমরাই শিখে। সি হবে তাই তো? কি করে সি হচ্ছে দেখা যায় তোমরা যখন বলছো। কারণ স্যার বলছি, কারণ হচ্ছে যে সিএলটা রয়েছে মানে HCl স্ট্রং অ্যাসিড, আর যেটা NH4OH সেটা হচ্ছে মানে উইক বেস, কিন্তু NH4OH টা তো বেশি আছে HCl এর থেকে। এবার যখন আমি মিশাচ্ছি তখন সেটা কি হচ্ছে, HCl এর থেকে 0.5 আর NH4OH এর থেকে 0.5 মিলে। আচ্ছা আমি লিখে নিই 0.05 মোল NH4Cl তৈরি হবে, তাই তো? আর সল্ট তৈরি করছে। হ্যাঁ, এটা সল্ট কমন। আর এক্সেস কি থাকছে? আর বাকি থাকছে একটা বেস, এক্সেস থাকছে বেস 0.05 মোলার NH4OH। এটাই দেখবে এক্স্যাক্টলি এক্সেস যেটা থাকছে অ্যাসিড বা বেস সেটা উইক না, সেটা উইক আছে নাকি সেটা স্ট্রং আছে, সেটাই তোমার অ্যান্সার বলে দেবে। এই যে এক্সেস যে বেসটা রইলো সেটা উইক না? উইক তো, তাই জন্য এটাই হবে বাফার। এক্সেস জিনিসটা উইক হতে হবে, হয় অ্যাসিড হোক বা বেস হোক। এর আগের বার এক্সেসটা ছিল স্ট্রং অ্যাসিড, তাই হয়নি। আচ্ছা, এটা তো কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এটা বাফার তো হবেই না, এটা নিউট্রাল হয়ে যাবে নাকি? কি নিউট্রাল হবে না? বলো, এই সলিউশনে কি নিউট্রাল হবে? হ্যাঁ, এটি দ্বিতীয় নিউট্রাল হবে। শিওর? এক্স্যাক্টলি নিউট্রাল হবে, খুব ভালো। আচ্ছা, এইটা লাস্টেরটা কি হবে বলো? লাস্টেরটা কি হবে? বাফার হবে কি? দেখো বাফার তো হচ্ছে লাস্টেরটা সল্ট আছে, ঠিক আছে, যতটা সল্ট আছে ততটাই বেস আছে। আমি বলেছিলাম ইকুইমোলার কনসেন্ট্রেশন, সেটা বজায় রেখেছে, কিন্তু এটা স্ট্রং আছে। হ্যাঁ, যেটা এক্সেস আছে সেটা স্ট্রং আছে। স্ট্রং আছে মানে এটা ধরবো না, এটা ক্যান্সেল আউট। ক্লিয়ার? আমার অ্যান্সার বি। তোমরা যে কজন আছো ঠিকঠাক বুঝতে পারছো? এটা নিয়ে কোনো ডাউট নেই আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলেই দিই যেহেতু একসাথে পাঠিয়েছি অনেকগুলো। When hydrochloric acid is added to cobalt nitrate solution, room temperature, the following reaction takes place. খুব ভালো কথা, বলে দিচ্ছি এক্ষুনি কি কোশ্চেনটা আছে। becomes blue, এটাও ভালো কথা। on cooling mixture they becomes pink, ঠিক আছে। on basis of formation the correct answer. বাহ, দেখো এগুলো এর সাথেই থাকে, গুলো
কোশ্চেনগুলো মেলানো কোশ্চেন, হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের সাথে থার্মোডাইনামিক্সকে মিলিয়ে দিয়েছে একটা কোশ্চেন। এই পাঞ্চিং কোশ্চেনগুলো কিন্তু জয়েন্টে খুব আসে। আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কি ছিল। ইকুয়েশনটা দেখো ফার্স্টে, CO(H2)6 2+ এর সাথে আমি দিচ্ছি 4Cl-, কি পাচ্ছি, COCl4 2- পাচ্ছি, আর পাচ্ছি 6H2, এটা পাচ্ছি। বলছে যখন এটাকে ঠান্ডা করা হচ্ছে, when it becomes at a room temperature because blue on cooling the next it becomes pink। আচ্ছা, বলছে ঠান্ডা করলে পিঙ্ক হয়ে যাচ্ছে, এই কালারটা ওরা বলে দিল পিঙ্ক, এই কালারটা ওরা বলে দিল ব্লু, ঠিক আছে। ঠান্ডা করলে মানে এর মধ্যে যদি আমি হিটের থেকে সরিয়ে নিই, যদি হিট সরিয়ে নিই মানে যদি গরম করি রুম টেম্পারেচারে যদি আনি, মানে এর মধ্যে যদি আমরা হিট দিই, ভালো করে বোঝো, এর মধ্যে যদি আমরা হিট অ্যাপ্লাই করি তাহলে এটা ব্লুতে যাবে। যখন আমি এটা ঠান্ডা করব তখন সে পিঙ্কে চলে আসবে, ভালো করে বোঝো। ঠান্ডা করলে ব্যাকে আসবে। তোমরা কি লাসাকলিয়ার প্রিন্সিপাল জানো? লাসাকলিয়ার প্রিন্সিপাল, লাসাকলিয়ার প্রিন্সিপাল এটাই বলে যে বাইরে থেকে এই কন্ডিশন, টেম্পারেচার কন্ডিশন, কনসেন্ট্রেশন বলো, প্রেসার বলো, যদি আমি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, চেঞ্জ করি, তাহলে সিস্টেম তার এগেনস্টে কাজ করবে। সিস্টেম তার এগেনস্টে কাজ করে ওটাকে নিউট্রালাইজ করবে। এখানে কি হচ্ছে, একে আমি ঠান্ডা দিলাম, এই টেম্পারেচার কমালাম, ও কোন দিকে চলে এলো, ও লেফটে চলে এলো, ভালো করে বুঝো, লেফটে চলে এলো। তার মানে ঠান্ডা দেওয়ার সাথে সাথে আমি বাইরে থেকে ঠান্ডা দিয়েছি, সিস্টেম কি করবে, হিট জেনারেট করবে, কারণ সিস্টেম আউটসাইডের যে এফেক্ট হয় তার এগেনস্টে কাজ করে। তাহলে বাইরে থেকে তুমি এখানে কুলিং এফেক্ট দিচ্ছ, তাহলে সিস্টেম চাইবে হিট জেনারেট হোক, এবং এমন দিকে যাবে যেদিকে গেলে হিট জেনারেট হয়। ও কোন দিকে গেল, লেফটে গেল। তাহলে আমি কি ইন্ডিকেশন পেলাম, আমি ইন্ডিকেশন পেলাম যে এদিকে হিট নিশ্চয়ই তৈরি হয়েছে। লজিকটা বোঝা গেছে? কেন কালারটা পিঙ্ক হয়েছে, কালার পিঙ্ক হয়েছে মানে প্রোডাক্ট হয়নি, রিয়াক্টেন্ট তৈরি হয়েছে, তার মানে রিয়াক্টেন্টের দিকে শিফট করেছে, হিটও তৈরি হচ্ছে। তাহলে বোঝা গেল রিয়াক্টেন্ট তৈরি হলে হিট প্রডিউসড হয়। তাহলে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে কি হয়, রিয়াক্টেন্ট যদি প্রডিউসড হয় তাহলে হিট তৈরি হয়। তাহলে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে কি হবে, হিট অ্যাবজর্ব হবে। হিট অ্যাবজর্ব হবে মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই দিকে যদি চলে আসে, দেখো ভালো মজার জিনিস, এটা এইদিকে যদি হিটটা না লিখি তাহলে ওদিকে কি লিখবো, মাইনাসে লিখবো, প্লাস হিটটা বাঁদিকে লিখবো, নাহলে মাইনাসে লিখবো, তাই তো, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এইদিকে যদি যায় রিঅ্যাকশন তাহলে কি হবে, মাইনাস হিট হবে, ঠিক আছে। তার মানে অ্যাবজর্ব করবে। এগুলো বুঝে নাও। এবার কোশ্চেনটা পড়ে, কোশ্চেন বলেছে তাহলে কোনটা ট্রু, নিচের চারটে অপশন দিয়েছে, ডেল্টা এইচ greater than 0, delta H less than 0, delta H 0 equal to 0, আর বলছে the sign delta H cannot be predicted, এটাকে বলছে প্রেডিক্ট করা যাবে না, cannot be predicted। বলো কি মনে হয় তোমাদের, কি মনে হয় এই যে রিঅ্যাকশনটা হলো, সেই রিঅ্যাকশনের বেসিসে কি বুঝলে, ডেল্টা এইচ কি, প্রোডাক্টের দিকে যদি যায় তাহলে ডেল্টা এইচটা কি এই ধরনের রিঅ্যাকশনে। দেখো খুব সহজ জিনিস, লেফট হ্যান্ড সাইডে যদি আসে তাহলে হিট প্রডিউসড হয়, তার মানে যদি রাইটে যেত তাহলে হিট কি হতো, অ্যাবজর্ব করতো, মানে এন্ডোথার্মিক হতো। তার মানে এন্ডোথার্মিক ফ্রন্টে, ফ্রন্টে রিঅ্যাকশন এন্ডোথার্মিক, মানে ডেল্টা এইচ কি, এন্ডো মানে কি খাচ্ছে, তো ইলেকট্রন খাচ্ছে, নিচ্ছে, ইলেকট্রন নিচ্ছে, তাহলে কি ডেল্টা এইচ পজিটিভ। কিন্তু 1 বোঝা গেছে 1 এর অপশনটা, খুব ভালো জিনিস তো, ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, দুটো মিলিয়ে থার্মোডাইনামিক্সের সাথে ওটা দুটো মিলিয়ে দিয়েছে ইকুইলিব্রিয়াম। মানে এটা এই রিঅ্যাকশনটা যদি এন্ডো না হয় এক্সো, তো তাহলে কি 2 হতো? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই।
দেখো এবার তোমাদের আমি একটা কোশ্চেন দেবো, এটা তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, তোমরা অ্যান্সার দাও। একটু আগে এটা যেহেতু পড়িয়ে দিলাম তাই বলতে পারি, এটা তোমরা বলতে পারবে। বলছে the pH of neutral water at 25 degree centigrade is 7. এটা আমরা সবাই জানি, এটা জানার দরকার নেই আলাদা করে। As the temperature increases, the ionization of water increases. খুব ভালো কথা। However, the concentration H plus and OH plus is equal. What will be the pH of the pure water at 60 degree centigrade? 60 degree centigrade এ pH of water কত? 25 degree centigrade এ pH of water কিন্তু 7। ওরা একটা কথা বলছে, ইনফরমেশন যেটা তোমরা জানো তবু ওরা দিয়ে দিচ্ছে যদি কেউ না জেনে থাকে। টেম্পারেচার যত ইনক্রিজ করা হয় আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশনের রেট যেটা আছে সেটা ইনক্রিজ করে। মানে যখন আমি ধরো লিখছি ওয়াটারকে যদি আমরা ভাঙি তাহলে কি জেনারেট করবে? H3O+ জেনারেট করবে, সাথে OH- জেনারেট করবে, হবে তো? নর্মালি এর যে KW সেটা হচ্ছে H3O+ into OH-, নর্মালি KW ভ্যালু এটা H3O+ into OH-। এর ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে 10 to the power -14 মোর মিটার ইনভার্স, 10 to the power -14। এবার যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো তখন আয়নাইজেশনের রেট বাড়ছে, মানে এখানে KW আয়নাইজেশন কনস্ট্যান্ট, তার ভ্যালু ইনক্রিজ করলে এটাও বেড়ে যায়। এটা যদি বেড়ে যায়, ধরো আরো বেড়ে গেল, তাহলে -13 হবে, আরো যদি বেড়ে যায় -12 হবে, আরো যদি বেড়ে যায় -11 হবে, আরো বাড়লে -10 হবে, হতেই পারে এটা। দেখো ভালো করে মন দিয়ে দেখো, যতটাই H3O+ তৈরি হয় ততটাই তো OH- তৈরি হয়, তাহলে আমরা বলতেই পারি H3O+ এর কনসেন্ট্রেশন ইনটু আবার H3O+ এর কনসেন্ট্রেশন প্রোডাক্ট করলে আমাদের কাছে কত আসছে? এই দুটো মাল্টিপ্লাই করে প্রোডাক্ট করলে আসছে 10 to the power -14। তাহলে এই যদি স্কোয়ারটা তুলে দিই H3O+ এর কনসেন্ট্রেশন আসছে 10 to the power -7। তাহলে pH কত আসছে? -log of H3O+ আসছে -log of 10 to the power -7। অ্যানসার কত আসছে? 7। কত অ্যানসার আসছে? 7। কততে? নরমালি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো যেটা কোএফিশিয়েন্ট থাকে তার অর্ধেকটাই হচ্ছে আমার pH, কিন্তু যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো এটা আস্তে আস্তে কি হচ্ছে? এই ম্যাগনিটিউড গুলো কমছে না, 13, 12, 10। তাহলে ম্যাগনিটিউড কমলে এর অর্ধেক করলে pH কত হবে? টেম্পারেচার যখন রেইজ করবে pH এখানে কত হবে? 6। আরো যদি রেইজ করো টেম্পারেচার pH কত হবে? 5। বোঝাতে পারছি না? বোঝাতে পারলাম না? ক্লিয়ার? ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি pH কি বেড়ে যায় না কমে যায়? pH কমে যায়। কমে যায়। তাহলে pOH কি হয়? বেড়ে যায় না কমে যায়? বাড়বে, pH কমলে। গেল, সব শেষ করে দিলে তুমি, সব খেলা শেষ হয়ে গেল, আর কিচ্ছু বলার নেই। কি শিখলাম আমরা? H3O+ into OH-, সবই কমবে, কেন? রেঞ্জ কমে গেছে। কারণ নিউট্রাল ওয়াটারে pH is equal to pOH। এক্সামে যাই দিক না কেন, টেম্পারেচার ইনক্রিজ করলে pH শুধু ডিক্রিজ করে না, নট অনলি pH ডিক্রিজেস বাট অলসো ডিক্রিজমেন্ট অফ pOH হ্যাপেন্স। ঠিক আছে? তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে pH ডিক্রিজ করছে, pOH ও ডিক্রিজ করছে। এগুলো না মানে এখন মাথায় ঢুকিয়ে না মুখস্থ করে না, এটা টাইম দেবে না। এক্সামে এরকম একটা কোশ্চেন পড়বে তো, হ্যাঁ, তোমার জোনে বল পড়লো মানে ডাইরেক্ট বাউন্ডারির বাইরে না, পুরো স্টেডিয়ামের বাইরে। এগুলো মুখস্থ করে না একদম। এরকম ধরনের কোশ্চেন আসলে 6 মার্কের পুরো। ইন হুইচ অফ দ্য ফলোইং সলভেন্টস ইজ সিলভার ক্লোরাইড? ইন হুইচ অফ দ্য, দারুণ দারুণ কোশ্চেন, এইগুলো ভালো লাগলো আমার, পড়িয়ে মজা লাগলো, এই কোশ্চেনগুলো পড়িয়ে মজা লাগলো। এটাও একটা দারুণ কোশ্চেন। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং সলভেন্টস সিলভার ক্লোরাইড মোস্ট সলিউবল? AgCl কোথায় বেশি সলিউবল? AgCl কোথায় বেটার সলিউবল? দেখি এ অপশন, বি, সি, ডি। এতে কি দিয়েছে? 0.1 মোলার AgNO3, 0.1 মোলার HCl, H2O
অ্যাকোয়াস অ্যামোনিয়া। কেউ বলতে পারবে কোথায় বেশি সলিউবল AgNO3? সে কি বললেন একটা বলবেন? হ্যাঁ, AgCl এই চারটের মধ্যে কোথায় মোস্ট সলিউবল, মানে খুব ইজিলি ভেঙে যায়। জলে? এটা অ্যাকোয়াস অ্যামোনিয়া দিয়েছে, ঠিক আছে, অ্যাকোয়াস অ্যামোনিয়া। জলে? জলে? ও আচ্ছা, অ্যাকোয়াস অ্যামোনিয়া। হ্যাঁ, অ্যাকোয়াস অ্যামোনিয়া। স্যার এটা কি কোনো কমন আয়ন এফেক্টের ব্যাপার আছে? হ্যাঁ আছে, কমন এফেক্টের ব্যাপার আছে। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দিই। তোমরা জানো এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে দেখো না যে অনেক ইজিলি দেবে ভণ্ডরা তোমার জেনারেট হয়। ভণ্ড মানে যেরকম ভণ্ড সাধু বলছে সেরকম আর কি। ভণ্ডরা ইজিলি জেনারেট হয় কোথায় বলো তো? গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে কি সবাই তো একটু বোকা বোকা হয়, তো ওকে যা বোঝাও তাই বুঝে যায়। হ্যাঁ, বাচ্চারা মানে লোকজন সবই একটু বোকা হয়, তো যাই বোঝাও বুঝে যায়, তো ভেবে নেয় ওরই মনে হয় সাধু, কিন্তু ওরা ভণ্ডামি করা শুরু করে গ্রামগঞ্জে। কেন? তাহলে গ্রামগঞ্জে ওই ধরনের লোকরা ভালো নলেজ কেন ছাড়তে পারে? যা পাচ্ছে না তার নলেজ ছেড়ে যাচ্ছে, সেটা বহু লোক ঠিক হোক ছেড়ে যাচ্ছে। ছাড়তে কেন পারছে বলতে পারবেন? তাই জন্যই ছাড়তে পারছে কারণ অলরেডি গ্রামগঞ্জে কোনো শিক্ষিত মানুষ নেই। শিক্ষিত মানুষের সামনে কিন্তু ও তার যে মিথ্যে যে জ্ঞান সেটা ছাড়তে পারবে না। তার মানে কারা ইজিলি ছাড়ে, মানে ডিসোসিয়েট হয়, তারাই ইজিলি ডিসোসিয়েট হয় যেখানে যেই পরিবেশে ওর মতো শিক্ষিত নেই, তারাই কিন্তু ইজিলি ডিসোসিয়েট হয়। এখানেও মাথায় ঢুকিয়ে নাও, এই যে AgCl ডিসোসিয়েট সেখানেই হবে যেখানে এর মতো কেউ আর নেই। লজিকটা বোঝা গেল? AgCl ভাঙলে কি হয়? Ag প্লাস আর Cl মাইনাস হয়। AgCl সেখানেই ডিসোসিয়েট হবে যেখানে এদের মতো আর কেউ নেই, কারণ এদের মতো কেউ যদি থাকে তখন এই ভয় পাবে ডিসোসিয়েট হতে। লজিকটা বোঝা যাচ্ছে? এটাকে বলে কমন আয়ন এফেক্ট। AgNO3 Ag আছে না? AgNO3 Ag আছে। HCl কি আছে? Cl আছে। HCl কি আছে? Cl আছে। আর শুধু HCl এ Cl নেই, এটা কিন্তু স্ট্রং। এটা শুধু যে কমন আয়ন এফেক্ট দিচ্ছে তা না, এটা স্ট্রং কিন্তু। AgNO3 স্ট্রং ইলেকট্রোলাইট, মানে জলে দেওয়ার সাথে সাথে পুরো ভেঙে যায়। তোমরা যদি দেখো AgNO3 সলিউশন দেখবে দেখাই যায় না ওদেরকে, তেমন একটা সলিউবল, খুব ভালো সলিউবল। কিন্তু তোমরা সিলভার ক্লোরাইডকে দেখেছো, সিলভার ক্লোরাইড কেমন দেখতে বলো? কি কালার? বলো সিলভার ক্লোরাইডের কালার কি? কমন তো কোশ্চেনটা। জানো না কেউ সিলভার ক্লোরাইডের কালার? সিলভার ক্লোরাইড হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট পিপিটি প্রেসিপিটেট। তার মানে এটাকে দেখা যাচ্ছে, তার মানে এটা কিন্তু অত ভালো সলিউবল না। তার মানে এরা হ্যাঁ একটু সলিউবল, মানে একটু শিক্ষিত। ভালো করে বোঝো, আমি এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম সেটা স্বল্প শিক্ষিত, একটু শিক্ষিত, কিন্তু এরা অনেক বেশি সলিউবল হবে কারণ এটা স্ট্রং, তার মানে অনেক বেশি শিক্ষিত। যারা অল্প শিক্ষিত মানুষ তারা বেশি শিক্ষিত মানুষের সামনে বেশি কথা বলতে পারবে না। তার মানে এখানেও তাই, যারা স্বল্প দ্রাব্য লবণ তারা স্ট্রং ইলেকট্রোলাইটের সামনে ডিসোসিয়েট হবে না। লজিক বোঝা গেছে? হ্যাঁ, যারা উইক জিনিস, যারা উইক সল্ট, তারা স্ট্রং সল্টের সামনে ডিসোসিয়েট হবে না। এটা 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 অনেকটা এরকম, যারা কম জানে তারা বেশি জানা লোকের সামনে যেরকম বেশি বকবক করবে না, এখানেও তাই। যারা কম সলিউবল, স্পেয়ারিংলি সলিউবল, AgCl কি সলিড, দেখলে না হোয়াইট প্রেসিপিটেট। হোয়াইট প্রেসিপিটেট মানে এটা তো সলিড, এটা তো স্বল্প দ্রাব্য, এটা স্পেয়ারিংলি সলিউবল। স্পেয়ারিংলি সলিউবল সল্ট কখনো স্ট্রং ইলেকট্রোলাইটের সামনে, এই যে স্ট্রং আছে, এই যে স্ট্রং আছে, এই স্ট্রং এর সামনে কখনো আসবে না, ডিসোসিয়েট হবে না। লজিকটা বোঝা গেছে?
এটাকে কমন আয়ন এফেক্ট বলে। তাই এইটা আমি ক্রস দিতে পারি, এটা আমি ক্রস, হ্যাঁ এবি তো এলিমিনেট হয়ে গেল, এবি এলিমেন্ট হলো। এবার আছে থাকে এই দুটো থাকছে, এই দুটো থাকছে, এই দুটো। এবার ভালো করে দেখো, যে কম জানে, যে কম জানে সে তো যে বেশি জানে তার সাথে, তার কাছে আসবে না, তাকে বেশি কিছু বলবে না। যে কম জানে, ঠিক আছে, তার সামনে তার নিজের জ্ঞানটা প্রকাশ করবে না, সে তো অজ্ঞান হয়ে যাবে, তাই প্রকাশ করবে না। তাহলে কার কাছে প্রকাশ করবে বলো, কার কাছে প্রকাশ করবে? যারা ওর জ্ঞানটা নিতে চায় নাকি যারা ওর জ্ঞানটা নিতে চায় না? নিতে চায় কারা? ভালো করে দেখো, এটা তুমি জানো কিনা জানি না। এজিসিএল যে আছে, এজিসিএল যে আছে সে অ্যামোনিয়াকে টানে বা অ্যামোনিয়া এজিসিএল কে টানে, টেনে কি জেনারেট করে? AgNH3(2Cl), মানে অ্যামোনিয়া যেন এজিসিএল কে ডাকছে আসো, এরকম একটা ব্যাপার। এবং এসে শুধু আসবে যে তা না, এসে কি তৈরি করবে? এটা আয়নিক কম্পাউন্ড জেনারেট করবে, প্লাস মাইনাস। তাহলে এজিসিএল মজা পেয়ে গেল, এজিসিএল ওখানে চলে যাবে অ্যামোনিয়ার কাছে, বারবার এই জিনিসটা তৈরি করবে। লজিকটা বোঝা গেছে? কারণ অ্যামোনিয়া এজিসিএলকে পছন্দ করছে বা এজিসিএল অ্যামোনিয়াকে পছন্দ করছে, তাই অ্যামোনিয়াতেও বেশি সলিউবল হয়ে যাচ্ছে। এবং শুধু সলিউবল হচ্ছে না, আয়নিক কম্পাউন্ড জেনারেট করছে। এজিসিএল এক্ষুনি কি দেখলে? সলিড। কোথায় সলিড? ওয়াটারে দিলে সলিড। তার মানে এজিসিএল একটা কি কম্পাউন্ড ছিল? কোভ্যালেন্ট কম্পাউন্ড ছিল। এখন আফটার রিঅ্যাকশন কি জেনারেট করলো? আয়নিক কম্পাউন্ড জেনারেট করলো। আর আয়নিক ইজ মোর সলিউবল দ্যান কোভ্যালেন্ট, দ্যাটস ওয়াই AgCl ইজ সলিউবল, মোর সলিউবল ইন অ্যামোনিয়া। ঠিক আছে? ওকে স্যার। নেক্সট কোশ্চেন আসা যাক। বলছে when sulfur is heated, এটাই মানে ইকুইলিব্রিয়ামের লাস্ট হবে। when the sulfur is heated at 900 Kelvin, it vaporize, converted to S2, প্যারাম্যাগনেটিক হয়ে যায়। সালফার অ্যাসিড ছিল, তাকে হিট করছি, সে হয়ে যাচ্ছে S2, 4S2 হয়ে যাচ্ছে, তাই তো? ব্যালেন্সিং করলে তাই হয়। এবং ইকুইলিব্রিয়াম আছে মানে তো ইকুইলিব্রিয়াম সাইন আমাকে দিতেই হবে, দিতেই হবে। 900 কেলভিন। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলেছে যদি ইনিশিয়াল প্রেশার 1 atm হয় এবং সেই প্রেশারটা ফলস করে যায় 25% at equilibrium. When initial pressure of 1 atm falls by 25% at equilibrium. ঠিক আছে, ঠিক আছে। সালফার হিট করছো, S8 converted to S2. What will be the equilibrium constant for the reaction if initial pressure of 1 atm falls by 25% at equilibrium? ঠিক আছে, ATM ইনিশিয়াল ATM ছিল 1 ATM ছিল, 1 ATM ছিল, তখন এটা 0 ছিল। ঠিক আছে, মেনে নিলাম। সময়ের সাথে সাথে এটা তৈরি হবে কত করে? 4 করে, 4x লিখে নিই, 4x। তাহলে এটা কমবে কত? এটা যদি 4 বার এটা 1 কমে, তাহলে 1 - x। তাহলে এখন ও কোন দিকে গেল? এখনো গেল হচ্ছে টোটাল আমি যদি বলি, টোটাল প্রেসার যদি বলি, px না লিখে p লিখি, প্রেসার তো ভালো লাগবে, p লিখি। টোটাল প্রেসার এখন কত? 1 - p প্লাস 4p, কত? তাহলে 1 প্লাস 3p। ঠিক আছে, এখানে কোথায় একটা গন্ডগোল করেছে, ফলস না রেজড হবে, রেজড বাই 25%। সময়ের সাথে সাথে আগে আমার 1 atm ছিল, এখন 4s2 হয়ে গেল, S8টা 4 মোলস হয়ে গেল, তো ভেঙে গেল, আগের তুলনায় আগের থেকে বেশি ভেঙে গেছে। তাহলে বেশি ভেঙে গেলে এখন কি হবে? ভেপারের যে পরিমাণ সেটা বাড়বে, তাহলে ভেপার প্রেশার বাড়বে। ওরা কোশ্চেন দিয়েছে ভেপার প্রেশার নাকি কমে যাচ্ছে, এটা আমার ঠিক কিন্তু যুক্তিযুক্ত মনে হলো না। যাই হোক, এটা রেজড হবে, রেজড বাই 25%। যদি তাই হয় তাহলে অ্যান্সার কি হয় দেখি। আবার বললো যে এই যে 1/3p, 3pটা তাহলে কত? এই 3pটা হচ্ছে 1 এর 25%, ভালো করে বোঝো। তাই বলছে তাহলে হোয়াট উইল বি দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করে বার করে? Kp কি করে বার করে? প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্ট কি আছে আমার কাছে? প্রেসার অফ S2, আর কি আছে? প্রেসার অফ S8। তাহলে প্রেসার অফ S2 যেটা আছে সেটা কত? সেটা হচ্ছে আমার কাছে 1 প্লাস 3p। আগে পিটা আমি বের করে নেবো পরে। হ্যাঁ, 1 প্লাস 3p, না সরি, এটা টোটাল।
4p, আর এখন আছে 1 মাইনাস p। 1 মাইনাস p এর আগে কিছু নেই, কিন্তু 4p এর আগে একটা 4 আছে, তাহলে হোল স্কোয়ার বসাতে হবে। এই হচ্ছে, তার আগে আমাকে p বার করতে হবে। হোয়াট ইজ p? p কি করে বার করব? দেখো, এই যে এক্সট্রাটা হলো 3p হলো, সেই 3pটা কত? এই 3pটা বললো ইনিশিয়ালে 25% ইনক্রিজ করেছে। এটা ফলসটার জায়গায় আমি ধরে নিলাম ইনক্রিজ করেছে। তাহলে এই যে 3p যেটা, হ্যাঁ বলো। স্যার বলছি 4p স্কোয়ার হবে না টু দি পাওয়ার 4 হবে? টু দি পাওয়ার 4 হবে। আমি বলেছি টু দি পাওয়ার 4 লিখেছি স্কোয়ার, সরি। তাহলে আমার যে ইনক্রিজ করলো টোটাল প্রেশার, আমরা বলেছি ইনক্রিজ করছে 25%, আগে যা ছিল তার থেকে। আগে ছিল 1, এখন হচ্ছে 1 প্লাস 3p। তাহলে এই যে 3pটা হলো সেটা কার 25%? ইনিশিয়ালি 25%, মানে 1 ইন্টু 25/100। তাহলে p কত? 25/300। তাহলে এই হচ্ছে আমার p। সেই p তে এর ভ্যালুগুলো বসাবে, বসিয়ে kp ক্যালকুলেট করবে, তারপর দেখবে কোনটার সাথে মেলে। আমার এটা কেন জানি না মনে হলো যে S8 থেকে আমি S2 বানাচ্ছি, মলিকুলার নাম্বার বাড়ছে না কমছে? মোল নাম্বার বাড়ছে না কমছে? বাড়ছে না। মোল নাম্বার যদি বাড়ে, প্রেশার, হ্যাঁ প্রেশার বাড়বে না কমবে? প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। শুরুতে প্রেশার 1 atm ছিল, সেটা বলছে ফলস বাই 25%। কি করে হয় সেটা? ঠিক আছে, এটা আমার ভালো লাগলো না এই কোশ্চেনটা, কোনো কারণে কোথাও একটু গন্ডগোল আছে। হ্যাঁ, এটা নিয়ে অত নাচা না করাই ভালো। যাই হোক, যেটুকু শিখলে এটুকুই রাখো, যে যদি সময় ইনক্রিজ করে তো এটা ভেপার প্রেশার বাড়বে, ওটা কমবে বলছে, কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, তো এটা নিয়ে আলোচনা করছি। এই ছিল আমাদের ইকুইলিব্রিয়াম রিলেটেড কোশ্চেন।